মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগের সরকারগুলোর কারণে আজ পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে, এমনটাই অনেকে মনে করেন। অথচ একটা সময় ছিল যখন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কোয়ান ইউ কলকাতা থেকে অনুপ্রাণিত হয়ে সিঙ্গাপুর তৈরি করেছিলেন। ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন একজন বাঙালি। ভারতের প্রথম মহিলা পাইলটও বাংলারই ছিল। প্রীতলতা ওয়েদ্দার, কল্পনা দত্ত, এই নামগুলো সবাই জানে। কিন্তু আজ এমন কথাও শোনা যায় যে মেয়েদের রাতে বাইরে না যাওয়াই ভালো। একসময় বাংলার নাম শুনলেই মনে পড়তো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। আর আজ পশ্চিমবঙ্গের নাম শুনলে মনে পড়ে এসএসসি কেলেঙ্কারি, বেকারত্ব, আরজি কর মেডিকেল কলেজ, সন্দেশখালী, আরও অনেক নেগেটিভ বিষয়। ভারতে প্রায় 4 লক্ষ ভিক্ষুক রয়েছে, যার মধ্যে 1 লক্ষ ভিক্ষুক পশ্চিমবঙ্গে রয়েছে, এমনটি রিপোর্ট বলে। বাল্যবিবাহের ক্ষেত্রেও রাজ্যটি কিন্তু শীর্ষের দিকে রয়েছে বলেই মনে করা হয়। এমনকি বর্তমান বাংলা মাধ্যম স্কুলগুলোর অবস্থাও কিন্তু পেছনের দিক থেকেই প্রথম বলে মনে করা হয়। অথচ ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো শুরু হয়েছিল কলকাতায়। দেশের প্রথম ট্রাম পরিষেবাও আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু শুরু হয়েছিল। কিন্তু আজ মানব উন্নয়ন সূচকে পশ্চিমবঙ্গ অনেক নিচের দিকে। এই পরিস্থিতি বুঝতে হলে ফিরে যেতে হবে আমাদের বাংলার অতীতে, যখন এটি ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। সপ্তদশ ও অষ্টাদশ শতকে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার উর্বর জমির কারণে বাংলা ছিল বাণিজ্য, হস্তশিল্প এবং বস্ত্রশিল্পে সমৃদ্ধ। সেই সময় এশিয়ার রপ্তানি হওয়া কাঁচা রেশমে প্রায় 80% উৎপাদন হতো বাংলায়। ঢাকার মসলিন এবং মুর্শিদাবাদের রেশমের খ্যাতি ইউরোপ পর্যন্ত ছড়িয়ে গেছিল। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বের্নিয়া লিখেছিলেন, সপ্তদশ শতকের বাংলা মিশরের থেকেও সমৃদ্ধ ছিল। অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের গবেষণা অনুযায়ী সেই সময় বিশ্বের জিডিপির প্রায় 12% একাই বাংলার ছিল। শুধু অর্থনীতি নয়, শিক্ষা ও সমাজ সংস্কারেও বাংলা ছিল অগ্রগামী। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, যা এশিয়ার প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা এশিয়ার অন্যতম একটা আধুনিক বিশ্ববিদ্যালয়। এখান থেকেই ভারতের প্রথম MA, PhD এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেন। বিজ্ঞানের ক্ষেত্রেও জগদীশচন্দ্র বসু রেডিও তরঙ্গ নিয়ে কাজ করেন। আর সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের সঙ্গে কাজ করে বোসন শব্দটির মাধ্যমে বিশ্ববিজ্ঞানে নিজের নাম অমর করে দেন। এরা সকলেই কিন্তু বাঙালি, এরা সকলেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ। স্বাধীনতার সময় বাংলা ছিল ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্যগুলোর একটি। দেশের মোট শিল্প উৎপাদনের প্রায় 27% বাংলাতেই হতো। টাটা স্টিল, বাটা, আইটিসি, হিন্দুস্তান মোটরস, এই বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কেন্দ্র কিন্তু বাংলায় ছিল। হাওড়াকে বলা হতো ম্যানচেস্টার অফ দ্য ইস্ট। 1951 সালে IIT খড়গপুর প্রতিষ্ঠিত হয়, যা ভারতের প্রথম IIT। 1960-এর দশক পর্যন্ত বাংলা এগিয়ে থাকলেও 1967 সালে খাদ্য সংকট এবং পরে রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে বদলে দেয়। এরপর ধীরে ধীরে শিল্পপতিরা রাজ্য ছাড়তে শুরু করে। 1977 সালে CPM ক্ষমতায় আসার পর দীর্ঘ 34 বছর শাসন করে। এই সময় বারবার ধর্মঘট, ট্রেড ইউনিয়নের চাপ, শিল্প বন্ধ হয়ে যাওয়া, এই সব কারণে অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে পড়ে পশ্চিমবঙ্গের। এমনকি IT বিপ্লবের সময়ও বাংলা কিন্তু পিছিয়ে পড়ে। 34 বছরের দীর্ঘ শাসনের শেষে একটা ক্লান্ত রাজ্য শুধু একটা জিনিসই চাইছিল, পরিবর্তন। সেই সময় সামনে এলেন মমতা ব্যানার্জি। লড়াকু ইমেজ, সরল জীবন, রাস্তায় নেমে এলেন। সকলের মনে তখন ভরসা তৈরি হয়েছিল। আমি বা আপনার মতোই সাধারণ মানুষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়ে আমরা নিয়ে এসেছিলাম। মনে হয়েছিল এবার সত্যি কিছু বদলাবে, শিল্প ফিরবে, চাকরি বাড়বে, একটা নতুন বাংলা তৈরি হবে। শুরুতে কিছু জিনিস ভালো লাগছিল, যেরকম কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, যা সরাসরি মানুষকে উপকৃত করছিল। কিন্তু যত সময় এগোলো তত একটা ফাঁক চোখে পড়তে শুরু করলো। কারণ মানুষ শুধু সাহায্য চাইছিল না, এরকম ভাতা চাইছিল না, মানুষ চাইছিল সুযোগ। এদিকে চাকরি নিয়ে একের পর এক সমস্যা সামনে এলো।
পরীক্ষা দিলেও নিয়োগ হচ্ছে না, নিয়োগ হলেও বিতর্ক। এসএসসি কাণ্ডে হাজার হাজার মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। যাদের ভবিষ্যৎ হওয়ার কথা ছিল তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে। এই দৃশ্যটাই অনেক কিছু বদলে দিল। শুধু বদলাতে পারল না মমতা সরকারের চিন্তা ভাবনা। তারা এই বিষয়টাকে খুবই হালকাভাবে নিচ্ছিল এবং জিনিসটাকে যতটা পারে অ্যাভয়েড করছিল। মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা কথা, যেগুলির ফলাফল একটা সময় হতোই, কিন্তু তারা ভেবেছিল ভাতা রাজনীতি করেই তারা রাজ্যে টিকে থাকবে। তার উপর কিছু ঘটনা মানুষের মনে গভীর দাগ কেটে দিল। পার্ক স্ট্রিট, কামদুনি, এই ঘটনাগুলোতে অনেকেই মনে করলো ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর বদলে অন্যদিকে ফোকাস চলে যাচ্ছে। মৌসুমী টুম্পাদের মতো কণ্ঠগুলোও স্পষ্টভাবে আর শোনা গেল না। তারপর আরজি কর মেডিকেল কলেজের ঘটনা, যেখানে ক্ষোভের মধ্যে উৎসবে ফিরুন, এই ধরনের বার্তা অনেকের কাছে সংবেদনশীলতার অভাব হিসেবেই ধরা পড়ল। এই সব কিছুর পাশাপাশি ছিল সারদা কেলেঙ্কারি। বহু সাধারণ মানুষ যারা নিজেদের কষ্টার্জিত টাকা জমিয়েছিল, তারা এক ঝটকায় সব হারালো। এটা শুধু একটা অর্থনৈতিক কেলেঙ্কারি ছিল না, এটা ছিল বিশ্বাস ভেঙে পড়ার মুহূর্ত। এদিকে বাস্তব জীবনের ছবিটাও বদলাচ্ছিল। ডিগ্রি থাকা সত্ত্বেও কাজের সুযোগ কমে যাচ্ছিল। যুবক যুবতীরা একে একে রাজ্যের বাইরে চলে যাচ্ছিল, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ বেঙ্গালুরু। ভেতর থেকে রাজ্য ফাঁকা হয়ে যাচ্ছিল। এই অনুভূতিটা ধীরে ধীরে স্পষ্ট হয়েছে বর্তমানে। শিক্ষাতেও একটা পরিবর্তন চোখে পড়ল। সরকারি স্কুল কমছে, প্রাইভেট স্কুলের সংখ্যা বাড়ছে। অর্থাৎ শিক্ষা ধীরে ধীরে সবার অধিকার থেকে সামর্থ্যের ব্যাপারে বদলে যাচ্ছে, এমন একটা ধারণা তৈরি হচ্ছিল। উত্তরবঙ্গের বাস্তবতা আর প্রচারের ভাষার মধ্যে ফারাক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করলো। মানুষ যা দেখছে আর যা বলছে, দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছিল না। এই পুরো সময়টা একদিনে কিন্তু বদলায়নি, ধীরে ধীরে চুপচাপ জমেছে। প্রথমে ছোট অস্বস্তি, তারপর প্রশ্ন, তারপর অসন্তোষ, এভাবেই একটা মানসিকতা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এসে বিষয়টা খুব সহজ জায়গায় দাঁড়ায়। মানুষ কি চায়? খুব সাধারণ তিনটে জিনিস: কাজ, নিরাপত্তা আর সম্মান। যখন মনে হয় এই তিনটেই ঘাটতি আছে, তখনই সিদ্ধান্ত বদলায়। আমরাই তো তাকে এনেছিলাম, আজ আমরাই তাকে ভোট কিন্তু দিইনি। আপনি যিনি ভিডিওটা দেখছেন, আপনি কিন্তু মমতা সরকারকে একটি সময় নিয়ে এসেছিলেন। আজ আপনার মতোই অনেকেই কিন্তু এই সরকারকে আর ভোট দেননি। ক্ষমতা মানুষকে বড় করে, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার মানুষকে ছোটও করে দেয়। বছরের পর বছর চাকরির অভাব, শিক্ষিত সমাজের হতাশা, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সাধারণ মানুষের কষ্ট আর খারাপ মানুষদের পাশে দাঁড়ানোর অভিযোগ, এই সব মিলিয়েই একটা ইমেজ তৈরি হয়েছিল সরকারের। এমন একটা ইমেজ যেখানে মানুষ ধীরে ধীরে বিশ্বাস হারাতে শুরু করেছিল। কিন্তু একটা জিনিস হয়তো ভুলে যাওয়া হয়েছিল, ক্ষমতার থেকেও বড় কিছু আছে, আর সেটা হলো মানুষের নীরব রাগ। আর সেই রাগ যখন জমে ওঠে, তখন সাধারণ মানুষও দেখিয়ে দেয় সে শুধু সাইকো না, সে মোর দ্যান সাইকো। পশ্চিমবঙ্গের মানুষ সেটাই দেখিয়েছে। আর ভবিষ্যতে যে সরকার আসছে, যদি আবার মানুষের আশা ভাঙে তাদের থেকে, যদি শিক্ষিত সমাজ, চাকরি, নারী নিরাপত্তা, ইনফ্রাস্ট্রাকচার আর সাধারণ মানুষের বেসিক চাহিদাকে অবহেলা করা হয়, তাহলে একইভাবে মানুষ আবারও জবাব দিয়ে দিতে পারে। কারণ সরকার তৈরি করে মানুষই, আর মানুষ চাইলে সরকার বদলাতেও পারে। কারণ আমরাই এই সিস্টেমের আসল মেরুদণ্ড, আমরাই মোর দ্যান সাইকো। আমাদের শুভেচ্ছা নতুন সরকারকে এবং নতুনভাবে পশ্চিমবঙ্গের সকল মানুষকে।